আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আসপেক্ট সিরিজ কর্তৃক আয়োজিত মেডিকেল ফাইনাল ফাইটের ইংরেজি সাজেশন ক্লাসে। কেমন আছো তোমরা সবাই? একটু কমেন্ট করে জানাবা। আসন্ন যে মেডিকেল ভর্তি পরীক্ষা আছে সেই ভর্তি পরীক্ষায় আমাদের ইংরেজি বিষয়ক কোন কোন টপিক থেকে আমাদের আসলে প্রশ্নগুলো কমন পড়তে পারে বা বিগত বছরগুলোতে পড়েছে। আমাদের সামনে যে পরীক্ষা আমরা দিতে যাচ্ছি সেই পরীক্ষায় আমাদের যেহেতু এবার নতুনভাবে প্রশ্ন পর্যালোচনা করার একটা সুযোগ আছে, বিগত বছরের প্রশ্ন পড়ব শুধুমাত্র অভিজ্ঞতার জন্য। আর সর্বোপরি আমাদের একটা টপিক থেকে যতটুকু ক্লিয়ারেন্স প্রয়োজন পড়ে আমাদের জিনিসগুলোকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? যেমন ধরো আমাদের মেডিকেল বলো আর ডেন্টাল বলো, অর্থাৎ মেডিকেল কিংবা ডেন্টাল দুই জায়গায় হচ্ছে আমাদের হলো দুই জায়গাতেই হচ্ছে আমাদের কি বলতো সেম প্যাটার্নের প্রশ্ন বলো কিংবা ধরো যে হচ্ছে আমাদের ইংরেজির যেই প্যাটার্নটা সেটা কিন্তু অনেকটাই সেম, মানে টপিক অনেকটা সেম। সো একই টপিক থেকে প্রশ্নগুলো আসে। আমরা যদি ইংরেজিটাকে একবার ভালো করে একদম কমপ্লিট রূপে শেষ করতে পারি, টপিকগুলো তোমাদের প্রয়োজন যে সবচেয়ে বেশি বেশি করে এই টপিকগুলো তোমরা একটু পড়াশোনা করবে। সো এই টপিকগুলোকে আমরা তিনটা ভাগে বিভক্ত করে যদি তোমাদেরকে বলি, সর্বপ্রথম আমরা যদি বলি যে আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে গ্রামার সেকশন। গ্রামার, এই গ্রামার সেকশনে আমাদের কোন কোন জায়গাগুলো থেকে হচ্ছে প্রশ্ন হতে পারে। এক নম্বরে গ্রামার সেকশনের জায়গা হচ্ছে সেটা হলো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ অর্থাৎ পার্টস অফ স্পিচ থেকে আমাদের প্রশ্ন হয় প্রতি বছর। দেখা গেছে যে মেডিকেল ভর্তি পরীক্ষা একটা প্রশ্ন পার্টস অফ স্পিচ থেকে কম বেশি থাকে। সেই প্রশ্নটা দুইটা আঙ্গিকে আসতে পারে। একটা আঙ্গিকে হচ্ছে আমরা যদি ভাবি যে প্রথম প্রশ্নটা কিভাবে হতে পারে, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন বেসড একটা প্রশ্ন, অথবা প্রশ্নটা হতে পারে পজিশন বেসড একটা কোশ্চেন। পজিশন বেসড, সে অর্থে আমরা যদি চিন্তা করি যে হচ্ছে আইডেন্টিফিকেশন বেসড অথবা পজিশন বেসড একটা প্রশ্ন, আমাদের প্রথমটা গেল যে হচ্ছে পার্টস অফ স্পিচ উইথ আইডেন্টিফিকেশন অথবা পজিশন বেসড, আমাদের একটা ওয়ে। দ্বিতীয় ওয়েটা যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে যে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব। এই রাইট ফর্ম অফ ভার্ব এটা কেন্দ্রিক আমরা যদি চিন্তা করি যে এটা কেন্দ্রিক কি কি হতে পারে বা কোন কোন ধরনের প্রশ্ন এটা থেকে আসতে পারে। রাইট ফর্ম অফ ভার্বের ভিতরে কিন্তু অনেকগুলো টপিক ইনক্লুডেড থাকে। যেমন এটার ভিতরে হচ্ছে তোমার টেন্স থাকে, মডাল থাকে, তারপরে হচ্ছে তোমার কন্ডিশনাল থাকে, তারপরে তোমার মনে করো যে হচ্ছে টেন্স, মডাল, কন্ডিশনাল, এরপরে হচ্ছে তোমার থাকে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলো থাকে। এই এই যে রাইট ফর্ম অফ ভার্বের অন্তর্ভুক্ত যে টপিকগুলো আছে, এই টপিকগুলো থেকে প্রশ্নগুলো আসতে পারে, ঠিক আছে? তো এই গেল একটা তোমার, এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব বেসড যদি কোনো প্রশ্ন হয় তাহলে টেন্স, মডেল, কন্ডিশনাল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই জায়গাগুলো থেকে ভালো করে পড়তে হবে। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি তোমাদেরকে যদি একটা ইনফো দেই এরকম যে টেন্স কে শতভাগ গুরুত্বপূর্ণ, মানে গুরুত্বের তালিকা দিয়ে তোমরা পড়তে পারো। এবং আইডেন্টিফিকেশন বেসড যেটা আছে প্রশ্ন, সেটাকেও তোমরা অনেক গুরুত্ব দিয়ে পড়তে পারো। এগুলো 3 স্টার দিয়ে আমরা দিয়ে দিলাম, ঠিক আছে?
ওকে, সো পার্টস অফ স্পিচের ভিতরে আইডেন্টিফিকেশন আর রাইট ফর্ম ভার্বের ভিতরে টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, কন্ডিশনালটাও গুরুত্বপূর্ণ, বাট মানে পড়বা তো এগুলো, যেগুলো সাজেশন দিচ্ছে এগুলো সবগুলোই পড়বে, বাট যেগুলো 3 স্টার দেওয়া আছে এগুলো তুলনামূলক একটু বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা পর 3 নাম্বারটাতে যাই। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারে মনে করো যে হচ্ছে আমাদের এখানে সেন্টেন্স বেসড কোশ্চেন গুলো থাকতে পারে। এই সেন্টেন্স বেসড প্রশ্নের মধ্যে একটা ডাইভার্সিফিকেশন এরকম থাকে, সেটা হলো যে আমাদের ভর্তি পরীক্ষায় দেখবা কোনো একটা সেন্টেন্স দিয়ে বলতে, সেটা কি ধরনের সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, ডিক্লারেটিভ বা কগনিটিভ সেন্টেন্স, মানে কি ধরনের বাক্য, এগুলো আমাদেরকে প্রশ্ন করে। সো আমরা এটা বলতে পারি যে সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু আইডেন্টিফিকেশন আছে। হ্যাঁ, আইডেন্টিফিকেশনটা সেটা 5 প্রকার সেন্টেন্স হোক আর 3 প্রকার সেন্টেন্স হোক, এটা 2টা ক্যাটাগরি থেকেই এটাকে কমপ্লিট করতে হবে। এটা 5 প্রকার হোক আর হচ্ছে 3 প্রকার হোক, যেটাই হোক ওইটা থেকেই হচ্ছে তোমাকে কি করতে হবে, করতে হবে। অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড থেকেও আসতে পারে, কিংবা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ অথবা অবজেক্টিভ, এই জায়গাগুলো থেকেও তোমার প্রশ্নটা হতে পারে। সো সেন্টেন্সের আইডেন্টিফিকেশনে এটা 5 প্রকারের দিক থেকে হোক কিংবা 3 প্রকারের দিক থেকে হোক, এটা আমাদেরকে একটু ভালো করে শিখতে হবে। 5 প্রকারের দিকটা একটু বেশি গুরুত্বপূর্ণ, নজর দিয়ে পড়বা। 3 প্রকারেরটা গুরুত্বপূর্ণ, খারাপ না। আচ্ছা, তারপরে আসো যে হচ্ছে আমরা যদি এর পরের পোর্শনটা দেখি, আইডেন্টিফিকেশনের পরের যে অংশটা থাকে সেটা হচ্ছে ট্রান্সফরমেশনের দিক থেকে যদি চিন্তা করি, এখানে আমাদের ডিগ্রিটা তোমাদেরকে দেখতে হবে, ভয়েস, তারপরে হচ্ছে ন্যারেশন, এগুলো সম্পর্কে একটু ভালো খেয়াল রাখতে হবে। ডিগ্রির ক্ষেত্রে যেটা দেখা গেছে, ডিগ্রির হচ্ছে তোমার ডিগ্রির প্রশ্নটা এমসিকিউ আকারে আসতে পারে, অ্যানালাইটিক্যাল, অর্থাৎ যে কোনো প্রবলেম বেসড প্রশ্ন হতে পারে, যে এমনই না যে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ। এটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোন ডিগ্রির ক্ষেত্রে কোন এলিমেন্টগুলো বাক্যে ফাংশন করে, এই ডিগ্রির বেসিক ব্যাপারগুলো জানা। অর্থাৎ এই ডিগ্রির বেসিক যে ব্যাপারগুলো আছে, এই বেসিকগুলো জানা সবচেয়ে বেশি। ট্রান্সফরমেশন থেকে ভয়েস নারেশন তো আছেই, তার উপরে হচ্ছে আমাদের টোটাল এই যে যেই তোমাকে সেন্টেন্স, রাইট ফর্ম ভার্ব অথবা পার্টস অফ স্পিচ বেসিসে যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো যদি তুমি টোটালি কমপ্লিট করতে পারো, ইনশাল্লাহ গ্রামার নিয়ে হয়তোবা তোমার খুব একটা টেনশন করতে হবে না। তাছাড়া আমরা লাস্ট একটা ওপিনিয়ন এরকম দিব, এটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচারটাও একটু ভালো করে দেখতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে গঠন হয়, এমবেডেড কোশ্চেনের ফাংশনগুলো কি কি, নমিনাল ডেট ক্লজের ফাংশনগুলো কি কি, এই জিনিসগুলো একটু ভালো করে দেখতে হবে, ঠিক আছে? এইগুলো হচ্ছে একটু ভালো করে দেখতে হবে। ইনশাআল্লাহ যদি আমাদের এইটুকু জিনিস এখানে আমরা দিয়েছি, সেন্টেন্সের ভিতরে 3টা পার্ট দেওয়া হয়েছে, এখানে রাইট ফর্ম ভার্বের ভিতরে কিছু টপিক আছে আর পার্টস অফ স্পিচের ভিতরে কিছু টপিক আছে। এই টোটাল এই পার্টগুলো মিলায়ে তুমি যদি পড়ো, তাহলে টোটাল 3টা পার্ট, এখানে গ্রামারের এখানে 2টা আর এখানে একটা 3টা, এই 3টা পার্ট যদি মিলায়ে পড়তে পারো, ইনশাআল্লাহ মনে করি যে মেডিকেলের যে সিলেবাসটুকু আছে, মেডিকেলের সিলেবাসটুকু তোমার গুছায় যাবে, মেডিকেল এবং ডেন্টালটা গুছাবে। এবার আসো, গ্রামার পার্ট শেষ হয়েছে, আমরা যদি যেতে চাই আমরা চলে যাব হচ্ছে তোমার ভোকাবুলারি পার্টে। সো ভোকাবুলারি পার্টে আমাদের হচ্ছে কি কি, কোন জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। ভোকাবুলারি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন তোমাদেরকে আমি যদি বলি যে সহজভাবে তুমি যদি চিন্তা করো যে আমাদের চাইলে কোনটা সবচেয়ে তাড়াতাড়ি শেষ করা যায়, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে? এটা তোমাদের শেষ করা সহজ হবে, এবং দেখা গেছে কম বেশি 500 প্লাস, অর্থাৎ 500 প্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়লেই দেখা গেছে একটা কমন হয়ে যায়। 500 প্লাস
500 প্লাস একটা প্রিপোজিশন পড়লেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো পড়লেই দেখা গেছে যে কমন পাওয়া যায় ইনশাআল্লাহ। তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা যদি তোমার শেষ হয়ে যায়, এরপরে তুমি চলে যেতে পারো হচ্ছে স্পেলিং। স্পেলিং গুলো দেখলে এগুলো সহজ, মানে কমন ফালানো সহজ। হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্পেলিং অথবা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কেমন? তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্পেলিং কিংবা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো এগুলো তোমরা একটু দেখবা। এরপরে আসো হচ্ছে 3 নম্বরে হচ্ছে তোমরা চলে যাওয়া হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমে। সিনোনিম অ্যান্টোনিম, এই যে সিনোনিম অ্যান্টোনিমের কোন জায়গাগুলো পড়বা? সবার শুরুতে বিসিএস, ব্যাংক, এই দুইটা আগে শেষ করবা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন শেষ করবা। তাইলে এই তিনটার বিগত বছরের প্রশ্নগুলো পড়া মাস্ট। এই তিনটার বিগত বছরের প্রশ্নগুলো পড়া মাস্ট। এরপরে যদি রুটিন বেসিসে কিছু পড়তে পারো, সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলতে পারি এটা, যে আমাদের যে হচ্ছে মেডিকেল যে হাইলাইটসটা আছে, মেডিকেল হাইলাইটসে ভোকাবুলারি সাজেশন দেওয়া আছে। ভোকাবুলারি সাজেশনের অংশ। তাহলে মেডিকেল হাইলাইটসের ভোকাবুলারি সাজেশনের অংশটুকু পড়বা, ঠিক আছে? তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা সবার আগে আমরা শেষ করব প্রায়োরিটি দিয়ে। স্পেলিং, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো শেষ করব। সময় যদি থাকে বা আমরা যদি পারি তাহলে সিনোনিম অ্যান্টোনিম পড়ব। বিসিএস কিংবা ব্যাংকের গুলো সবার আগে শেষ করব। বিসিএস এবং ব্যাংকের গুলো যদি সবার আগে শেষ করতে পারি, তারপরে আমরা চলে যাব হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো শেষ করব আমাদের। এরপরে মেডিকেল হাইলাইটস এর ভিতরে আমাদের ইংরেজি যে হাইলাইটসটা থাকবে, সেই হাইলাইটস এর মধ্যে ভোকাবুলারির একটা বডি পার্ট দেওয়া থাকবে সুন্দর। ওই বডি পার্টটা তোমরা একটু কাইন্ডলি কষ্ট করে কমপ্লিট করে ফেলবা। যদি এটাও কমপ্লিট করে ফেলতে পারো ইনশাআল্লাহ তোমাদের আর আশা করি হচ্ছে ভোকাবুলারি কিংবা গ্রামার নিয়ে খুব একটা প্যারা থাকার কথা না। সো এই হচ্ছে তোমাদের জন্য গ্রামার কিংবা ভোকাবুলারি বেসড যে সাজেশন আছে, এই সাজেশন ক্লাস। এখন তোমরা চিন্তা করে দেখো যে তোমাদের এই টোটাল সাজেশন অংশের ভিতরে তোমরা যদি কোনো টপিক পড়তে চাও, যে মোটামুটি একটু আলোচনা করলে আমাদের জন্য সুবিধা হয়, সেক্ষেত্রে কোন টপিকটা তোমাদের জন্য আলোচনা করব এটা যদি তোমরা বলো, তাহলে আমি হচ্ছে তোমাদের জন্য একটা টপিক আলোচনা করে দেখাতে পারি। অর্থাৎ যে টপিকটা পড়লে মোটামুটি তোমাদের অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। সো তোমরা তোমাদের ডিজায়ার্ড কিছু টপিক আমাকে সিলেক্ট করে বলতে পারো যে ভাইয়া এই টপিকটা পড়ান, তাহলে আমি ওই টপিকটাই তোমাদের জন্য আলোচনা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? দেখো আমাদের এই টোটাল পার্টস অফ স্পিচ, রাইট ফর্ম অফ ভার্ব কিংবা যদি আমরা সেন্টেন্সের কথা বলি, এর মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্যাটার্নটা, যে পার্টটা, সেটা হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব তোমরা এই রাইট ফর্ম অফ ভার্বের যে টপিকটা আছে, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বের যে টপিকটা আছে, এই টপিকটার ভিতরে তোমরা কোন কোন জিনিসগুলোকে খুব সুন্দর করে শেষ করবা, সেগুলো হচ্ছে, যেমন মনে করো যে হলো আমাদের আমরা যদি টেন্সের কথা বলি, টেন্সের মধ্যে আমাদের কতগুলো জিনিস আছে। আমরা টেন্স নিয়ে হচ্ছে টুকটাক একটু কথাবার্তা বলি যে কোন জিনিসগুলো তোমার পড়ার দরকার। যেমন টেন্সের ভিতরে আমাদের হচ্ছে প্রেজেন্ট টেন্সটা আছে, প্রেজেন্ট, তারপরে হচ্ছে পাস্ট এবং ফিউচার। তো প্রেজেন্টের মধ্যে আমাদের দেখা গেছে যে হচ্ছে প্রেজেন্টের টোটাল চারটাই আমাদেরকে পড়তে হবে। পাস্টের মধ্যে প্রথম 3টা আমাদেরকে পড়তে হবে, প্রথম 3টা। ফিউচারের মধ্যে একটা, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট, যেটা এইটা তোমাকে পড়তে হবে, ফিউচার পারফেক্ট। বাকি এটা হচ্ছে চারটাই পড়ে ফেলবা, পাস্টের 3টাই পড়বা, আর ফিউচারের মধ্যে শুধু পারফেক্ট টেন্স যেটা আছে সেটা পড়লেই তোমাদের ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিছু সিকোয়েন্স বেসিসে কিছু নিয়ম আছে, যেমন তোমার হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্স, সিকোয়েন্স অফ টেন্সের ভিতরে কি কি নিয়ম আছে?
যেমন কিছু সিকোয়েন্স আছে যেগুলো কনজাংশন বেসড হয়, কনজাংশন বেসড হয়, কেমন কনজাংশন বেসড হয়। কিছুগুলো আছে হচ্ছে টেন্স বেসড হয়, যেটা হচ্ছে তোমার ক্লজ দিয়ে হয়। হ্যাঁ, ক্লজ, প্রিন্সিপাল ক্লজে কোনটা থাকলে ফিউচারে কোনটা হয়, বা প্রেজেন্টের কোনটা থাকলে কোনটা হয়, এরকম কিছু ক্লজ বেসড আছে, সেগুলো জানবা। তাহলে সিকোয়েন্স অফ টেন্সের ভিতরে এই জিনিসগুলো তোমরা টেন্সের অন্তর্ভুক্ত। এই যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্সের ভিতরে টোটাল 8টা টেন্স আমাদেরকে পড়লে হয়ে যাচ্ছে সিকোয়েন্সের ভিতরে কনজাংশন বেসিস, অর্থাৎ হয় এন্ড হোয়াইল থাকলে কি হয়, বিফোর আফটার থাকলে কি হয়, অ্যাজ ইফ অ্যাজ দো, অথবা হচ্ছে সিন্স থাকলে কি হয়, উইশ থাকলে কি হয়, হোপ থাকলে কি হয়। এই ধরনের যেই তোমার হচ্ছে প্যারামিটারগুলো আছে এগুলো কমপ্লিট করবা। সিন্স, হোপ, হোপ, উইশ, এগুলো পড়বা। এগুলো পড়ে ফেললে এগুলো মোটামুটি তোমার এখান থেকে কমন আসার সুযোগ থাকতে পারে। তারপরে দেখো টেন্স বেসিসের পরবর্তী যদি আমরা কন্ডিশনালে যাই, কন্ডিশনালে আমাদের হচ্ছে ইফ যুক্ত যে কন্ডিশনাল গুলো কিংবা আনলেস যুক্ত যে কন্ডিশনাল গুলো এগুলো দেখবা, অথবা ইন কেসের ব্যবহার যেটা সেটা দেখবা। এবার আসো ইফ এবং ইফ আনলেস এর মধ্যে আমাদের কিছু আছে যেগুলো ইফ আনলেস ছাড়া অক্সিলারি ভার্ব দিয়ে হয়। হ্যাঁ, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে হয়। অক্সিলারি কোনগুলো, যেমন হচ্ছে তোমার হ্যাড হইতে পারে, ওয়ার হইতে পারে, এগুলো দিয়ে কিছু কন্ডিশনাল সেন্টেন্স হয়। এই কন্ডিশনাল সেন্টেন্স গুলো একটু হচ্ছে ভালো করে দেখতে হবে। কন্ডিশনাল সেন্টেন্স গুলোর এই জায়গাগুলো একটু ভালো করে দেখবা, ঠিক আছে। কিংবা হচ্ছে আনরিয়াল, আনরিয়াল সেন্টেন্সের মধ্যে, আনরিয়াল সেন্টেন্সের মধ্যে তোমার হচ্ছে আনরিয়াল সেন্টেন্সের কন্ডিশনাল যেগুলো এগুলো একটু দেখবা। কন্ডিশনাল, আচ্ছা, কন্ডিশনালের পেসিভ, পেসিভ স্ট্রাকচারগুলো, কন্ডিশনালের পেসিভ স্ট্রাকচারগুলো একটু ফলো করতে পারো, ঠিক আছে। সাধারণত আমরা কন্ডিশনাল গুলো থেকে দেখা যায় যে কন্ডিশনালে আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা অ্যাক্টিভ স্ট্রাকচার গুলো ব্যবহার করে পড়ি। অনেক সময় আমাদের কন্ডিশনালের পেসিভ মোড গুলো মাঝে মধ্যে আসে। পেসিভ মোড গুলো যখন আসে তখন আমরা খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, অপশনে আছে আমরা কিন্তু অ্যাক্টিভটাই অ্যান্সার করে দিই, কিন্তু ওখানে প্রশ্নের উত্তর হতো পেসিভ। তো পেসিভ যে স্ট্রাকচার গুলো আছে কন্ডিশনাল পেসিভ স্ট্রাকচার ফলো করতে হবে, ঠিক আছে। এই পেসিভ স্ট্রাকচার গুলো একটু ফলো করবা, তাইলেই হবে। সো কন্ডিশনাল থেকে এই জায়গাগুলো টাচ করলে হবে ইনশাআল্লাহ। এই হলো ব্যাপার। তারপরে দেখো কন্ডিশনালের পর যদি আমরা চিন্তা করি, আমাদের কাছে হচ্ছে কিছু ভার্ব আছে। ভার্বের ভিতরে আমাদের কোন কোন ভার্বগুলো, যেমন হচ্ছে সাবজান্টিভ, সাবজান্টিভ ভার্ব, তারপরে হচ্ছে তোমার পজিটিভ ভার্ব, এই ভার্বগুলো কারেকশনের জন্য প্রয়োজন। স্ট্যাটিভ ভার্ব, কেমন স্ট্যাটিভ ভার্ব, এই তিনটা ভার্ব একটু মনোযোগ দিয়ে পড়বা, এই তিনটা ভার্ব একটু মনোযোগ দিয়ে পড়বা। যদি আরেকটা বলি হচ্ছে এটা ইনোকুয়েটিভ ভার্ব, ঠিক আছে। এই ভার্বগুলো একটু মনোযোগ দিয়ে পড়বা, ঠিক আছে। এগুলো একটু দেখবা। তাহলে সাবজেক্টিভ, পজিটিভ, স্ট্যাটিভ, আর একটা হচ্ছে কি বলতো ইনোকুয়েটিভ ভার্ব। এই চারটা ভার্ব একটু গুরুত্বের সহিত নজর দিয়ে পড়তে হবে বা দেখতে হবে। এই চারটা ভার্ব, এই চারটা ভার্ব একটু ভালো করে দেখতে হবে, ঠিক আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা যদি বলি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভিতরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা যদি বলি, এই জায়গাটার ভিতরে আমাদের কিছু কমন রুলস আছে, হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের সিঙ্গুলার, সিঙ্গুলার কনফিউশনাল সাবজেক্ট, সিঙ্গুলার কনফিউশনাল সাবজেক্ট যারা, এদেরকে একটু ভালো করে পড়বা। যেমন হচ্ছে ম্যাথমেটিক্স, ইথিক্স, এগুলো শুনতে প্লুরাল শোনায় কিন্তু এগুলো মূলত সিঙ্গুলার। এই জিনিসগুলো একটু ভালো করে দেখতে হবে। আচ্ছা, সাবজেক্ট, সাবজেক্ট কোনটি হবে এটা এটা ভালো করে দেখবো। আমাদের অনেক ক্লাস আছে, ভিডিও আছে, এখানে আমরা বলেছি যে একটা বাক্যে দুইটা সাবজেক্ট থাকলে কোন ধরনের সাবজেক্টগুলো আমাদের মূলত কালেক্ট করতে হয়, ওগুলো দেখবা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সিঙ্গুলার কনফিউশনাল সাবজেক্টগুলো দেখবা, সাবজেক্ট কোনটি হবে এটা একটু দেখবা। হ্যাঁ, কোনটি সাবজেক্ট হবে, কাকে দিয়ে ভার্ব আমাদেরকে পরিপূর্ণ করতে হবে, এগুলো একটু দেখবা, বুঝছো।
এগুলো দেখবা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে এক্সেপশনাল কিছু রুলস যেগুলো আছে এই রুলসগুলো একটু ট্রাই করবা। তারপরে হচ্ছে আনকাউন্টেবলের ভার্বগুলো, আনকাউন্টেবলের ভার্ব, আনকাউন্টেবলের একক যুক্ত ভার্বগুলো, একক যুক্ত সাবজেক্টের ভার্ব, আনকাউন্টেবলের একক যুক্ত সাবজেক্টের ভার্ব, ঠিক আছে? এগুলো একটু হচ্ছে ভালো করে দেখতে হবে। আনকাউন্টেবলের একক সাবজেক্ট যুক্ত ভার্বগুলো একটু ভালো করে দেখতে হবে। ভার্বের টপিক থেকে তোমরা এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে যাবা। কেমন? ভার্বের টপিক থেকে এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে যাবা। এরপরে আসো হচ্ছে আমরা যদি পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলি, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলি। এখানে আমাদের নাউনের আইডেন্টিফিকেশন আছে, নাউন সাফিক্স গুলো কারা কারা এটা একটু পড়বা। তারপরে আসো হচ্ছে অ্যাডজেটিভ, এরপরে আসো হচ্ছে অ্যাডভার্ব, আর হচ্ছে তোমাদের ভার্ব। এই চারটার সাফিক্স গুলো কমপ্লিট করতে হবে, চারটার সাফিক্স পড়বা, এই চারটার সাফিক্স গুলো পড়বা। এরপরে আসো এদের পজিশন, অর্থাৎ নাউন পজিশনের ক্ষেত্রে নাউনের পজিশন, নাউন পজিশন, অ্যাডজেটিভ পজিশন, আর অ্যাডভার্বের ক্ষেত্রে প্লেসমেন্ট, অ্যাডভার্ব প্লেসমেন্ট, কোন অ্যাডভার্ব কোথায় বসবে, কার পরে বসবে, কার আগে বসবে, এগুলো একটু ভালো করে দেখতে হবে, ঠিক আছে? এগুলো একটু ভালো করে দেখতে হবে। আর ভার্বের ক্ষেত্রে হচ্ছে ভার্বের রূপগুলো, ভার্বের রূপগুলো অর্থাৎ V1, V2, V3, স্ট্রং ভার্ব, উইক ভার্বের যে ফাংশনগুলো আছে এগুলো একটু ভালো করে দেখতে হবে। তার মানে আমরা এই জায়গাটার কথা বলছি, অর্থাৎ নাউনের সাফিক্স, অ্যাডজেক্টিভের সাফিক্স, অ্যাডভার্বের সাফিক্স এগুলো তো পূর্ব, ভার্বের সাফিক্স গুলো দেখবো। নাউন পজিশন, অ্যাডজেক্টিভ পজিশন, অ্যাডভার্বের পজিশন না প্লেসমেন্ট, অর্থাৎ অ্যাডভার্ব কোন কোন জায়গায় বসছে, অর্থাৎ কার পরে কোন অ্যাডভার্বটা বসবে, এই প্লেসমেন্টটা একটু নজর দিতে হবে, ওখানে কারেকশনের প্রশ্ন হতে পারে। আর ভার্বের রূপগুলো মেডিকেলে দেখবা, বিভিন্ন সময়ে হচ্ছে এটার হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম কি, পাস্ট ফর্ম কি, এগুলো এই ধরনের প্রশ্ন কিন্তু হয়েছে। সো ভার্বের রূপগুলো তোমাদের একটু ভালো করে মুখস্থ করতে হবে বা পাঠতে হবে, যেগুলো রূপ সেম থাকে, একটু এক্সেপশনাল হইতে হয়। হ্যাঁ, ইএন দিয়ে হয়, ইডি দিয়ে না হয়। আমরা কমন ভাবে ইডি দিয়ে জানি, অনেকগুলো ইএন দিয়ে হয়, কিংবা ভিন্ন উপায়ে হচ্ছে তোমার V3 মোড গঠন করা হয়। তো এই এই যে জায়গা যেগুলো আছে এই জায়গাগুলো তোমরা একটু হচ্ছে কি করবে, কমপ্লিট করে রাখবে, ঠিক আছে? এই জায়গাগুলো তোমরা একটু কমপ্লিট করে রাখবে, ওকে? তো পার্টস অফ স্পিচের মধ্যে এই জায়গাগুলো যদি তুমি হচ্ছে একটু টাচ করতে পারো, মোটামুটি মোটামুটি আশা করি যে তোমাদের কোনো ঘাটতি থাকবে না আর কি, ঠিক আছে? সো এই হচ্ছে তোমাদের আজকে সাজেশন অংশ। সাজেশন অংশ নিয়ে যদি তোমাদের কারো কোনো কথাবার্তা থাকে বা তোমাদের যদি কারো কোনো জানা জিজ্ঞাসা কোনো কিছু থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমাকে জানাতে পারো, ঠিক আছে?